কিছু রটছে তা রটনা, যা কিছু ঘটছে তা ঘটনা, রটনাকে এড়িয়ে ঘটনাকে কুড়িয়ে সত্যকে তুলে ধরে দিনমান। বর্তমান 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 বর্তমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমান। বর্তমান এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে আছি আমি হুমায়ুন কাবেরী আর আমি মৌসুমী মৌ। আমাদের সমাজে একটি প্রবাদ আছে, নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। বিয়ে শাদীর ব্যাপারে আমরা এই বিষয়গুলো খুব ফলো করি। কিন্তু দর্শক, এখন আমরা কি ফলো করি, কি দেখি আমরা আসলে? মাইয়া তো দেখলেন, এবার রান্নার যদি কোনো প্রশ্ন থাকে করতে না। মেয়ে আমার পছন্দ হয়েছে। মা, তুমি গান গাইতে পারো? জি না, আমার মেয়ে গান গাইতে পারে না আপা। ও আচ্ছা, তুমি অভিনয় জানো? জি না, আমি অভিনয়ও জানি না। আমার মেয়ে অভিনয়ও পারে না। ও আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই নাচ পারো? জি না, আমি নাচতেও জানি না। আচ্ছা আপা, আপনি কি ছেলের জন্য বউ দেখতে আসছেন নাকি ফিল্মের নায়িকা দেখতে আসছেন? হ্যাঁ, আরে মানুষ মেয়ে দেখতে আসলে কত কিছু জিজ্ঞেস করে, রান্না বান্না জানে কিনা, সংসার করতে জানে কিনা, তা রেখে নাচ গান অভিনয় এসব জিজ্ঞেস করছেন। আমার মেয়েকে কি আপনি ফিল্মের নায়িকা বানাবেন? এমন করে বলছেন কেন ভাবি? আজকালকার দিনে রান্না বাড়ার চেয়েও নাচ গান জানাটা খুব জরুরি। এমনকি ক্যামেরা চালানো, এডিটিং জানাটাও দরকার। কি সব বলছেন, কিচ্ছু বুঝি না। আচ্ছা আপা, আপনার ছেলে কি করে? আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর? জীবনে অনেক পেশার নাম শুনেছি, এই কন্টেন্ট ক্রিয়েটর এটা তো কখনো শুনিনি। আচ্ছা যাক, আপনার ছেলে মাসে ইনকাম কত? এখন বেশি কামায় না, তবে বিয়ের পরে দুজন মিলে 5-10 লাখ টাকা কামাবে। এটা কি করে সম্ভব? আরে ভাবি, আপনি দেখি সেই আমলে পড়ে আছেন। এখন দেখেন না, স্বামী স্ত্রী মিলে টিকটকে কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা কামায়। তাই আমি খুঁজছি একটি সুন্দরী মেয়ে যে নাচ গান পারে, তাই না? সরি আপা, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আপনারা এক কাজ করুন, আপনারা এফবিসিতে গিয়ে একজন নায়িকা খুঁজুন। আমার মেয়েকে আমি সংসার করতে শিখিয়েছি, কিভাবে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সেবা করতে হয় সেটা শিখিয়েছি, ভালোভাবে রান্না বান্না করা শিখিয়েছি। রান্না জানে, কোনো সমস্যা নাই। আমি আমার বৌমাকে রান্নার একটা চ্যানেল খুলে দিব, সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। সরি আপা, আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। আপনারা এক কাজ করুন, এফবিসিতে গিয়ে একজন নায়িকা খুঁজুন, আমার বাড়ি থেকে যান, ভাগেন। ভাবি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এই ঘটক সাহেব, আপনি কি বলেন নাই আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মা? আপা কইছিলাম কি এন কথা না বাড়াই তাড়াতাড়ি আমরা কাটি হলি, না হলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকতো না। কি এত বড় অপমান? অপমানের দেখছেন কি? হ্যাঁ, আপনারা যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের না হয়ে যান, তাহলে আমি সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এই মনির, চল, এই মেয়েকে আমি বিয়ে করাবো না, চল ওঠ। মা তুমি একটু থামো তো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার হবুর সাথে যাওয়ার আগে একটা টিকটকের রিল বানাই, দেখবা অনেক ভিউ হবে। মা না, টিকটক বানাইতে হবে না, বানাই না মা, একটা টিকটক বানাই। ওঠ। আপা কইছিলাম কি আন্নার মাইয়া গারে এনে বিয়া দিতেন, এতে আন্নারও লাভ হইব আরো লাভ। আমাদের লাভের কোনো দরকার নেই, এদের সবাই কিনে বের হন, বের হন বলছি। বাবা চল, ভুল জায়গায় আইছি। কথায় আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আর যদি হয় কুজন তাহলে কি? চলুন দেখি। বেশি কথা কও, যাইবা নি? আরে কই যাবেন কোন? গুলিস্তান মোড়ে। গুলিস্তান মোড়ে যামু, ওরেন কত নিবা? 120 টাকা। ওই মিয়া কিছু কাছে নাকি? 120 টাকা ভাড়া হয় নাকি মিয়া? 50 টাকা দিমু, যাইবা? 50 টাকা দিলে আরেকজন লগে লয়ে লমু। আরেকজন লইলে 10 জন, আমার কিছু আহে যায় না, লও মিয়া। এই গুলিস্তান একজন, গুলিস্তান 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 একজন কত? 50 টাকা। 50 কি? 50 50। যাক, সস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, চলো। এক্সকিউজ মি ভাইয়া, একটু চেপে বসবেন? এই চুপ থাক। ভাই এটা কি ধরনের ব্যাপার ভাইয়া?
শেয়ারে রিক্সায় যাচ্ছি, আপনি অর্ধেকে পাবেন, আমি অর্ধেক পাবো। ওই ফিতার ইঞ্চি টেপ আইনা মাইপা দেখ, আমি ঠিক আমার জায়গা মতো আছি। ভাই এটা কি ধরনের ব্যাপার ভাই? আপনি আমার সাথে তুই তো করে করতেছেন কেন? ওই তোরা কিছু চুপ করে বসে থাকলে একদম চুপ করে বসে থাক। চুপ করে বসে থাকলে বললে বসে থাকবো, আমাকে তুই তো করে করবেন আর আমি চুপ করে বসে থাকবো? মস্তানি, ওই নাম, নেমে যা, না বলে নেমে যা। আপনি বললে আমাকে নেমে যেতে হবে? কি পাইছেন আপনি? রিক্সা, থাম বলতেছি, থাম। ভদ্রলোকের সাথে আমি রিক্সায় যাবো না। হ্যাঁ নাম নাম নাম, তুই নাম। নাম তো বললে আমি নামবো। মস্তানি পাইছেন? এই দরকার হলে আমি রিক্সাওয়ালার সিটে বসে যাবো, তাও তোর মতো এই অভদ্র লোকের পাশে বসে যাবো না। স্যার, এই আমার সিটে বয়ে গেলে তো আপনার রিক্সা চালাইতেই বউ। দরকার হলে তোর সিটে বসে আমি রিক্সা চালায়ে যাব, তাও এই অভদ্র লোকের পাশে বসে আমি যাব না। নাম তুই, নাম। এই আসো, ও রিক্সা চালা যাবে, বসো। তুই বসো, এই ওঠ, রিক্সা চালা, আয়, ধর, বয়, আয়, বয়, উঠ, চালা, উঠ, চালা, যা, তুই তো চালাই দিই পারো। থাম। যা, বেড়া আইসে চালাইতে, এত সহজ রিক্সা চালা, যা। দেখেছিস, আমার যে দাবি ঠিকই রেখেছি। আমি প্রয়োজনে রিক্সা চালায় যাব, কিন্তু এই মাস্তানের পাশে বসে আমি যাব না। রিক্সাও চালাইতেছে, তোর ভাড়া বিও দিব, চালা রিক্সা চালা। ঠিকই কইছেন স্যার। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। প্রিয় দর্শক, গান আমাদের আত্মার কথা বলে। আমরা জীবনের যে অবস্থায় থাকি না কেন, সঙ্গীতে দ্বারস্থ হই, কারণ সঙ্গীত আমাদের আত্মার তৃপ্তি যোগায়। এবারে তাই সুর এবং সঙ্গীতের মাঝে আমরা হারিয়ে যাব। আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী রাজীব। অনেক ভারী কথা হালকা করে বললে অনেক সময় হালকা হয়ে যায়। চলুন এবার হালকামি আর হালকা একটা রিপোর্ট আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজে অনেক হালকা ঘটনা ঘটে, কিন্তু সমস্ত ঘটনাকে হালকা করে দেখার কিন্তু কোনোই কারণ নেই। হালকা করে দেখাটা ঠিকও না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে মানুষজন তাদের ময়লা উচ্ছিষ্ট হালকা করে রেখে যাবে, সেটাই কিন্তু নিয়ম। কিন্তু তারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কারণে হোক, তারা এই উচ্ছিষ্ট ময়লা ডাস্টবিনের বাইরে লেড়াবেড়া করে ফেলে রেখে তারা চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ফলে এই ময়লার যে গন্ধ এগুলো ছড়াচ্ছে এবং মানুষজন একটা হালকা সমস্যার মধ্যে পড়ছে। এই হালকা সমস্যাটাই আস্তে আস্তে বড় আকারে রূপ নিচ্ছে, সমস্যাটা ভারী আকারে দেখা দিচ্ছে। ফলে মানুষজন নানান রকম রোগ বালাইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে এই হালকা অসাবধানতার কারণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পরিবেশ একটা চরম ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে রক্ষা পাইতে গেলে আমাদেরকে হালকা সচেতন হতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হালকা সচেতন হলে পরেই মানুষজন তাদের রোগ বালাইয়ের হাত থেকে মুক্তি পাবে, তাদের অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের শহর, আমাদের নগর, বন্দর, আমাদের পরিবেশকে সুন্দর রাখতে গেলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের হালকা সচেতনতাই পারে এই পরিবেশকে বাঁচাতে, অকাল মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করতে। হালকা সচেতনতাই একটি সুন্দর পৃথিবী করতে পারে, এই সমাজ করতে পারে, এই দেশ করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হালকা মিয়া, হালকা টিভি, ডাস্টবিনের সামনে থেকে। হুমান ভাই, কি দেখছেন আপনি? না, আসলে ভাবছি তুমি কি আসল না এআই। আমি হুমায়ুন আহমেদের রূপা, এআই। তাই নাকি? একদম, এই যে নীল শাড়ি পরে এসেছি। আচ্ছা চলো আমরা এখন একটা এআই ট্রেনিং সেন্টারে যাই। দর্শক, হুমায়ুন কাবেরী ভাই যে আজকে আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবেন আমি জানি না, চলুন দেখা যাক কি হয়। বলেন, আপনাদের জন্য কি করতে পারি? বাইরে দেখলাম আপনার সাইনবোর্ডে লেখা আছে এআই ট্রেনিং সেন্টার। আসলে বিষয়টা কি খুলে বলবেন? শোনেন, এখনকার যুগ হলো এআই এর যুগ। আমরা বিজ্ঞানের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে এআই এর উপরে আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি। এআই দিয়ে আমরা সবকিছু সহজে বানিয়ে ফেলতে পারি। মানুষ সহ গরু, ছাগল, পশু, পাখি, নাটক, সিনেমা, বিজ্ঞাপন, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং, আপনি সবকিছু করতে পারবেন। আপনি যদি কোনো পণ্যের প্রচার করতে চান কিংবা কোনো দল বা ব্যক্তির প্রচারণা করতে চান, একজনকে 100 জন বানাতে চান, তাহলে আপনাকে এআই শিখতেই হবে। তাই আমরা আমাদের এআই ট্রেনিং সেন্টারে এআই সম্পর্কিত সব ধরনের ট্রেনিং দিয়ে থাকি। তা তো বুঝলাম। এই যে আপনি বললেন যে ব্যক্তি বা দলের প্রচারণা এআই দিয়ে করা যায়,
এতে তো অনেক সময় মিথ্যা প্রচারও হয়। যেমন যে যেটা না এআই দিয়ে তাকে সেটা দেখানো হচ্ছে, এতে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। তা হোক, হলে সমস্যা কি? এআই বলে চালিয়ে দিবেন, তাহলে আর নিজের ঘাড়ে দোষ থাকবে না। এতে করে মানুষ বিভ্রান্ত হচ্ছে বেশি, কোনো কোনো ব্যক্তি বা দলের নামে মিথ্যা প্রচারণা হচ্ছে। হ্যাঁ, তাও হচ্ছে। এমনও তো কিছু হচ্ছে মানুষ নিজেই করে সেটা এআই নামে চালিয়ে দিচ্ছে। আবার অনেকের দেশবিরোধী ভয়েস কল ফাঁস হচ্ছে, তাকে ধরলে বলে আমি না, এআই দিয়ে করানো হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। এবং এআই দিয়ে প্রচুর মিথ্যা অশ্লীল কন্টেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তাও হচ্ছে। এতে করে বিজ্ঞান তো আমাদের দ্বিধায় ফেলে দিচ্ছে। কিন্তু উপকারও তো হচ্ছে। ক্ষতিও তো হচ্ছে, উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। মানুষ অলস হয়ে যাচ্ছে। এই ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কি? মানে না, আপাতত আমার কাছে নেই। শোনেন, এআই দিয়ে যে ক্ষতিগুলো হচ্ছে সেটার হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই গবেষণা করেন, তারপরে এআই ট্রেনিং সেন্টার চালান। এই কি ব্যাপার ভাই, আপনি আমার মাথায় বাড়ি দিলেন কেন? না, আসলে আমি দেখলাম যে আপনি কি সত্যিকার মানুষ নাকি এআই, এটা বোঝার জন্য। এই চলুন। বিষয়গুলো কিন্তু মিথ্যা বলে না। দর্শক, টাকা কিংবা অর্থ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর টাকার জন্যই কিন্তু আমরা সুন্দরভাবে জীবনকে যাপন করতে পারি। আবার কখনো কখনো টাকার জন্য মৃত্যুও হয়। ধরুন আপনি টাকা পেলেন কিন্তু ছেঁড়া, কি করবেন? এ ভাই, এই কি হয়েছে? এটা কি টাকা দিলেন ভাই? কেন ছেঁড়া ফাটা ছেঁড়া, এটা চলবো না ভাই। টাকা কি অচল আছে নাকি? ভাই অচল আছে ভাই, এটা চলবো না, আমি চালাইতে পারবো না ভাই। এই টাকাই তোকে নিতে হবে, নাহলে ভাড়াই দিব না। এই ভাড়া দিবেন না মানে? ভাড়া না দিয়ে এক পা জানতো দেই। গেলে কি করবি? আপনি দেখেন না কি করি? এই গেলাম। এই মিয়া, এই ভাড়া না দিয়ে কই যান? তুই হাত দিলি কেন? আপনি ভাড়া দিয়ে যাবেন, ভাড়া দিয়ে যাবেন। কি শুরু করলাম? ভাড়া দে। আরে ভাই, ভাই, আরে কি শুরু করলাম? আরে ভাই দেখেন, এই যে সিনা ভাড়া টাকা দিছে আমারে, ভাড়া যে টাকা চলে না। আরে ভাই এই টাকা চলে না জান তো? না, এটা চলে না। সেটা কি অচল? সরকার ও বলছে ভাই, এটা চলে না, এটা কেউ নেয় না। ধরো ধরো। ভাই টাকা কি আমি ছাপাই না আমি চিরছি কোন তো? হ্যাঁ ঠিকই তো বলছে। এটা কি উনি ছাপায় না উনি ছিটছে ভাই? হের হাতে সিনা টাকা পাইছে, এজন্য হে দোষী। এটা কি বললেন ভাই? সারা টাকা ওনার কাছে পাইলে উনি দোষী? টাকাটা কি উনি ছিটছে? ভাই রাষ্ট্র তো বলে না যে সিরা টাকা অচল। তাছাড়া এটা তো আমরাই ব্যবহার করি, আর ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করলেই হয়। তাছাড়া ভাই এই টাকাটা তো আমাদের রাষ্ট্রের এবং জনগণেরই সম্পদ। আমরা যখন এটা ব্যবহার করব একটু সচেতনতার সহিত ব্যবহার করলেই হয়, যাতে টাকাটা না ছিঁড়ে না ময়লা হয়। তাছাড়া এই টাকা নষ্ট হলে আপনার ভাই, পাড়া, প্রতিবেশী, আমরাই আশেপাশে আপনার যারা আছে আমরাই বিপদে পড়বো। অতএব এই টাকা ব্যবহারের প্রতি আমরা আরেকটু সচেতন হই, এবং রাষ্ট্রের উচিত এই ময়লা এবং ছিঁড়া টাকার ব্যাপারে জনগণকে আরো বেশি সচেতন করা। ভাই আপনি খুব ভালো কথা বলছেন, এরকম বিষয়টা জানা ছিল না। ভাই দেন টাকাটা, আমি বদলাই দিই। না ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, টাকাটা আমার কাছেই থাক, আমি চালানোর ব্যবস্থা করুম। দর্শক, বর্তমান ভিউর যুগ, যার যত ভিউ বেশি তার তত জনপ্রিয়তা বেশি। আজকে আমাদের বর্তমানে সেটে দুজন জনপ্রিয় ভিউ আর্টিস্ট আছেন। একজন হলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, আরেকজন হলেন অভিনেতা রাফসান ইমতিয়াজ শান্ত। বারিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমরা তো ভিউ নিয়ে কাজ করো, এই ভিউ বিষয়টা তোমরা কিভাবে দেখো? আমার তো এখন ভিউ ভয় লাগে, কারণ মনে হয় যত ভিউ বেশি তত পপুলারিটি বেশি, তত দায়িত্ব বেশি। আর পজিটিভ এবং নেগেটিভ সাইড তো ডেফিনেটলি আছে। এখন নিউ জেনারেশনে যারা নতুন কাজ শুরু করছে তারা আসলে ভিউটাকেই মনে করছে সেটাই হয়তো তাদের একমাত্র ক্ষমতা, কিন্তু আসলে ফার্স্ট হচ্ছে যোগ্যতা। আমি মনে করি কার কত গুণ রয়েছে, সেটা অভিনয় হতে পারে, নাচ হতে পারে, লাইভ প্রেজেন্টেশন হতে পারে। একটা সময়ে যখন আমরা কাজ শুরু করেছি 2007-08-এ, তখন কিন্তু এই ভিউ জিনিসটা ছিল না, ফেসবুক পেজ কিছু ছিল না। তখনকার দিনগুলো যখন আমরা স্মরণ করি তখন মনে হয় যে আসলে যোগ্য আর্টিস্টরাই তখন বেশি বিচরণ করেছে কাজের প্রতি। এখন কিন্তু ভিউর উপর ডিপেন্ড করে, যেমন আপনি বলছেন যে ডিমান্ড বেড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কাজের কোয়ালিটিও অনেক সময় কমে যায়। অনেক অযোগ্য আর্টিস্টরাও কিন্তু দেখা যায় যে ভিউর কারণে অনেকে নিতে বাধ্য হচ্ছে, অনেক কোম্পানি নিচ্ছে, বাট সেক্ষেত্রে কাজের কোয়ালিটিটা কমে যায়। বাট আমি নেগেটিভ কথা বলতে চাই না, আমি পজিটিভ বলতে চাই। এই ভিউটা নিয়ে হয়তো অনেকে ইনকাম করছে,
ইউটিউবাররা, তারপর কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ভালো টাকা ইনকাম করছে, অনেকে স্টুডেন্টরা লেখাপড়া পাশাপাশি ইনকাম করছে, তো এটা ডেফিনেটলি পজিটিভ একটা সাইন। রাফসান, তুমি ভিউটাকে কিভাবে দেখো? আমার কাছে মনে হয় ভিউটা হচ্ছে গিয়ে যাদের কাছে মনে হয় নিজেরা দুর্বল তাদের কাছে ভিউটা একমাত্র শক্তি। আমার কাছে মনে হয় যদি আপনি নিজের মধ্যে ওই পরিমাণ কর্মক্ষম হয়ে থাকেন তাহলে ভিউ ম্যাটার না। আপনি যদি নিজের গ্রহণযোগ্যতাটা খুব ভালোভাবে তৈরি করতে পারেন ভিউ অটোমেটিক্যালি আসবে। কিন্তু সবাই তো বলে যে ভিউ আর্টিস্ট ওকে নিতে হবে। হ্যাঁ, এটা কারা বলে? আমার কাছে মনে হয় এটা তারা বলে যাদের মধ্যে কর্মক্ষমতাটা কম, তারা রিস্ক নিতে পছন্দ করে না কিংবা রিস্ক নেওয়ার সাহসটা রাখে না। সো যাদের রিস্ক নেওয়ার সাহস নেই তারা অলওয়েজ এটা চেষ্টা করে যে যার ভিউ বেশি তাকে নিয়ে কাজ করব। আর যার কাছে মনে হয় যে ইয়েস আই এম মোর ক্যাপাবল, সে একটা কাজই করবে যে ছেলেটা নতুন বা মেয়েটা নতুন ডাজন্ট ম্যাটার, আমি ওকে ব্রেক দিব এবং ওকে নিয়ে আমি দেশকে দেখাবো কিংবা দুনিয়াকে দেখাবো। আচ্ছা, আজকে আমাদের বর্তমানে সেটে তোমাদের দুজনকেই পেলাম, আমরা খুবই খুশি। কিন্তু আমরা একটু ডিফারেন্ট কিছু করি, যেহেতু ও অভিনয় করে আর আমাদের নায়িকাও সেটে হাজির। তুমি একটু ওকে নিয়ে যদি একটু অভিনয় করতে। বারিশা একটু দেরি করে আসছে, তুমি আগে থেকে বসে আছো, তো এই বিষয়টা তুমি খুব রাগ হয়েছো, এই বিষয়টা তুমি ওকে কি বলতে পারো? আচ্ছা, আমার একটু জিজ্ঞাসা করা আছে, দেরিটা কি প্রতিদিনই করে না আজকে ফার্স্ট টাইম করছে? না, প্রেম যারা করে তারা তো প্রতিদিনও করতে পারে, ফার্স্ট টাইমও করতে পারে। আমি প্রেমিকা। ওকে ফাইন, ঠিক আছে। কি ব্যাপার, কি সমস্যা তোমার? আজকেও তুমি লেট, মানে বুঝলাম না, এটা কি তোমার অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন আমি তোমার জন্য বসে থাকবো? তুমি তো ব্র্যান্ড প্রমোটার, ওকে তুমি একটু প্রমোট করো তো। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন অভিনেতা রাফসান। তার কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট সামনে আসছে, সো যে সকল প্রডিউসার বা ডিরেক্টররা ভালো কাজ নির্মাণ করতে চান তারা কিন্তু রাফসানকে কাস্ট করতে পারেন। এবং সে কিন্তু অনেক দক্ষ একজন অভিনেতা, স্মার্ট, পাশাপাশি তার ভিউ কিন্তু অনেক ভালো আছে, সো আপনারা কিন্তু তাকে নেক্সট প্রজেক্টে টার্গেটে রাখতে পারেন। খুবই চমৎকার। বারিশা, তুমি যে কাজটা করো এটা তো খুবই কঠিন একটা কাজ। এই কাজটা করতে গিয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেটা মজার অভিজ্ঞতা? মজার অভিজ্ঞতা প্লাস ডেঞ্জারাস অভিজ্ঞতা যদি আমি বলি, আমি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং আমি একটা ওপেনিং করছিলাম একটা ডায়মন্ড শপের। তো ওই ওপেনিংয়ে আমরা যখন ফিতা কাটছিলাম তখন একটা ক্যামেরা বাস্ট হয়ে আগুন ধরে যায়, মানে অন স্পট। তো সেই মোমেন্টটা অনেক আমাদের কাছে ভয়ানক ছিল। আমি একদম মিম আপুকে জড়িয়ে ধরেছিলাম। মিম আপু আমাকে, মানে তখন কি করবো, দুইটা মেয়ে, আশেপাশে অনেক অচেনা মানুষ, বুঝতে পারছিলাম না কি করব, এর মধ্যে আগুন ধরে গেছে। সো আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে যেহেতু ভিউ নিয়ে প্রসঙ্গ হচ্ছে, সো ওই যে আমরা যে ভয় পেয়েছি, রিয়াকশন দিয়েছি, দৌড়ে বের হয়ে যাচ্ছি, ওগুলো হচ্ছে ক্লিপ কাট করে করে ভিউ করে ভাইরাল করেছে। তো এইটা পরবর্তীতে আমি যখন দেখলাম আমি বলছিলাম যে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এখানে মানুষ ভিউ বাণিজ্য নিয়ে পড়ে আছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক মেমোরিতে হয় এবং এটা একটা ট্রমার মতো ছিল কয়েকদিন ধরে আমার জন্য। এই যে তুমি ব্র্যান্ড প্রমোট করো, এটা শিখতে কি কোনো প্রতিষ্ঠান আছে না? আসলে সত্যি কথা বলতে ব্র্যান্ড প্রমোশনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এখন পর্যন্ত। তবে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে কর্মশালা করার, এবং আমি অলরেডি মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউটে অ্যাজ আ ইনস্ট্রাক্টর কাজ করছি। তো ওখানে অনেক মেয়েরাই আসে আগ্রহী যারা ব্র্যান্ড প্রমোশনে কাজ করতে চায়, বাট দেখা যায় কি 2-3টা ক্লাস করার পর তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলে আসলে। তো আমার মনে হয় যে প্রপার কর্মশালা আমি করব, ইনস্টিটিউট করব ইনশাল্লাহ। আমি নিজেও অনেক ব্যস্ত থাকি ভাইয়া, তো দেখা যায় যে আরও কিছুদিন পরে হয়তো আমি এটা ডেভেলপ করব, কারণ রেডিও জকি, নিউজ প্রেজেন্টার এগুলোরও কিন্তু কর্মশালা আছে। তো ডেফিনেটলি লাইভ প্রেজেন্টেশন এখন এত মাত্রায় ডিজিটাল যুগে বেড়েছে যে এটার অবশ্যই আমি মনে করি একটা কর্মশালা থাকা উচিত, এবং পাশাপাশি একটি সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে পরিচালক সমিতি সংগঠন আছে, অভিনয় শিল্পী সংগঠন আছে, ওভাবে আমাদের ব্র্যান্ড প্রমোটারদের একটা সংগঠন হওয়া উচিত, এটা খুব দ্রুত আমি মনে করি। তুমি যেটা রেডিও জকি বললা, আরজে, তো আমাদের পাশে আরজে রাফসান, তুমি তো রেডিও জকি। এই রেডিও জকি হতে হলে কি করতে হয়, কোনো অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং লাগে কিনা? তা তো অবশ্যই লাগে। প্রথমত নিজের ভিতরে ইচ্ছাটা থাকতে হয় যে আমার কথা বলার ইচ্ছাটা অনেক বেশি, আমার একাকিত্ব বেশি, অনেক কথা বলতে চাই কিন্তু মানুষ নাই। সো ওই বিষয়টা যদি নিজের মধ্যে থাকে তাহলে প্রথম স্পৃহাটা কমপ্লিট, আর তারপর যেটা লাগে স্পষ্টভাষী হওয়া, কথা বলছি, গুছিয়ে কথা বলার চেষ্টা করছি, এটা প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ, এই ব্যাপারগুলো ঠিকঠাক করা।
আগ্রহটা সবচেয়ে বেশি জরুরি। যদি সব ঠিকঠাক থাকে আর যদি মনে হয় যে না একা একা করতে পারছি না, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নিতে হবে, যেরকমটা আপু বলছিল, ওই একটা বিষয় আছে। আর যদি আমার প্রসঙ্গে বলেন তাহলে এটুকু বলতে পারি যে আসলে ছোটোবেলা থেকে ইচ্ছাটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই মানে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি যে আমার কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার পড়ে নাই। হয় না যে কাইন্ড অফ হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যাপারটা হয়ে গেছে, যে নিজের চেষ্টাটা অনেক বেশি ছিল, খুব সহজে এটা আত্মস্থ করতে পেরেছি। দ্যাটস ওয়াই অ্যাজ এ আর যে আছি অলমোস্ট গত 6 বছর ধরে কাজ করছি। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমি যে স্টেশনে কাজ করি, যে ফ্রিকোয়েন্সিতে আছি, ওই ফ্রিকোয়েন্সিতে আপু একবার এসেছিল, তখন ওই দিন বোধহয় আপুর বার্থডে ছিল যতটুকু আমার মনে আছে, 2021-এ। তখন কিন্তু আমি মিডিয়াতে কানেক্টেড না, জাস্ট শুধু আর্জিং করি। তো ওই দিন হচ্ছে সজল ভাই ছিল, তো ওখানে যেটা ব্লু একটা ড্রেস পরেছি। হ্যাঁ, আরে আপুর মনে আছে, সব মনে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে ওদিন হচ্ছে ওখানটাতে আপুর সাথে দেখা হয়েছে, অ্যান্ড হচ্ছে সেই দিন সজল ভাই পরিচয় করে দিচ্ছিল ওখানে যিনি হোস্ট ছিল, যে ও হচ্ছে স্টেশনে আর যে খুব ফেমাস, খুব পপুলার। তো আমার স্টিল মনে হচ্ছে যে আচ্ছা সেদিন আপুর সামনে যখন ছিলাম তখন জাস্ট শুধু আর যে রাফসান ছিলাম, এখন রাফসান ইমতিয়াজ সবাই যেরকমভাবে চেনে। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি প্রাউড মোমেন্ট। আফটার অল আপনাদেরকে তো দেখেই বড় হচ্ছি। লাইভ আর যে মানে তুমি যখন ইয়ে করো, জকি থাকো, অনেক সময় কিন্তু অনেক সমস্যাও হয়। বিষয়টা হচ্ছে কখনোই তেমন কোনো প্রবলেম হয় না। আপনি যখন হচ্ছে আর্জিং করবেন কিংবা রেডিও জকি হিসেবে বসবেন, মানে একজন কথা বন্ধু, তখন আপনার কাছে নানান রকম কথা আসবে। আমার কাছে মনে হয় না যে এমন কোনো প্রশ্ন দুনিয়াতে আছে যেটা বলে আপনি আমাকে আটকাতে পারবেন। আমি বের হয়ে যাব, সেটা ভূগোল বুঝিয়ে হোক কিংবা না বুঝিয়ে হোক, এ হচ্ছে বিষয়। সুইচ তো তোমার কাছে, কিন্তু ব্যাপারটা এরকম হবে যে আমি কাট অফ করবো, এটা আমি করবো না। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। তো দর্শক, আমরা দুজন ভিউ আর্টিস্টের সাথে এতক্ষণ আড্ডা দিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমান, যেখানে বর্তমানে ঘটে যাওয়া নানান বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। সেই সাথে থাকে নাচ, গান, অভিনয়, আরও কত কি। গান তো হয়েছে, এবারে নাচ দেখার পালা। আর নাচ নিয়ে আসছেন আমাদের ভালোবাসার সোহেল রহমান, বর্তমানে টক শো খুবই জনপ্রিয়, আর এই টক শোর পাত্রপাত্রী যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন লাগবে, চলুন দেখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার আইনার সামনে আয় করছি আমরা নিয়মিত অনুষ্ঠান হ্যালো ঘুমায় ভর্সনি লইয়া। আমরা এই অনুষ্ঠানটা মূলত টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণমূলক অনুষ্ঠান। আজকের যে বিষয়, এটা একেবারে সমসাময়িক এবং খুবই সময় উপযোগী একটা বিষয়। তেঁতুল কেড়ে সুক্কা, তেঁতুল টক লাগে কেড়ে, এই বিষয়ে যিনি আলোচনা করবেন, আমরা স্টুডিওর মধ্যে যিনি উপস্থিত আছেন, তারে আপনারা একটা নজর দেখলে একেবারে আটকা মেরে সিগন্যালবেন। হেলো হইতেছে বিশিষ্ট একজন টিকটক স্টার, বিশিষ্ট মডেল। শুধু মডেল আর টিকটক স্টারের মধ্যে উনি ক্ষান্ত না, উনি একজন বিশ্ব সুন্দরীও, এটা আমাদের বক্তব্য না, ওনার নিজের দাবিকৃত। উনি আসছেন, ওনার নাম হচ্ছে মিস আসিয়া খাতুন। আপা, সাথে বন্ধুর অনুষ্ঠান শুরু হয়েছে তো? কি বলেন ভাইয়া, 5টা মিনিট সময় দেন ভাইয়া, 5 মিনিটে আমার মেকআপটা সেট হয়ে যাবে, তারপর আপনি লাইভটা স্টার্ট করেন। হ্যাঁ, 3 ঘন্টা ধরে সাজা শুন, আপনার সাজা হলো শেষ হইতো না, এটা আর শেষ হইতো না। আমার বাজারও যখন লোক অনুষ্ঠানটা শেষ করে বউ ফোন করছে 2 ঘন্টা আগে, আর তাছাড়া বাজারও বেশি দেরিতে গেলে মাছ পচা পাওয়া যায়। আপনি একটু দর্শককে হাই দেওয়া হয়। ওকে, হাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই তেঁতুল কেড়ে সুক্কা, এই বিষয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন উদিত হয় এবং সেই প্রশ্নটা যদি আপনারা মনে হলেন যে আহারে করণই লাগবো, তাহলে দয়া হয়ে স্ক্রিনে দেখেন যে নাম্বারটা আছে, এটার মধ্যে আপনারা ফোন হরান, আমরা ফায়ালবেন। আপনারা সুবিধার্থে এই নাম্বারটা আমি হিববারে কই দিতেছি, 0112 1 0 2 0 3 0 4 0 5 0, এই 5টা শূন্যতে আপনি ফোন হরান, আমরা ফায়ালবেন। বিশেষ দ্রষ্টব্য, যদি মনে করেন যে কেউ ফোনে টেহা নাই কিন্তু মনটার মধ্যে প্রশ্ন আছে, দয়া হয়ে একটা মিস কল দেওয়া হয়, আমাদের লোকজন এখান থেকে আপনারা কল ব্যাক করবো, সরাসরি আমার লগে কথা বলবেন। আপা, আপনার টাইম প্রথম প্রশ্ন, তেঁতুল কেড়ে সুক্কা, তেঁতুল কেড়ে টক। ওয়াও, গ্রেট! কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এনিওয়ে ভাইয়া, আমার শাড়িটা দেখেছেন, এটা কিন্তু মসলিনের। টার্কি চিনেন আপনি? টার্কি থেকে ইম্পোর্ট করেছি। এনিওয়ে, আপনার চেনার দরকার নেই। এই যে দেখুন আমার এই যে ইয়াররিংসটা, এই যে দেখেন না ভাইয়া, আমার দিকে তাকান, এই যে গলার এটা কিন্তু 22 ক্যারেট দুবাই থেকে আমার মামা গিফট করেছে। আপা, যদি দয়া করে আমাদের সাবজেক্টে থাকতেন, মানে প্রশ্নের উত্তরটা যদি দিতেন। আই এম সরি, প্রশ্নটা যেন কি ছিল? প্রশ্নটা আছে না আপা, তেঁতুল কেড়ে সুক্কা, তেঁতুল কেড়ে টক। দর্শক, বেশি বেশি তেঁতুল খান, ভাতের উপর চাপ কমান। ফ্যান্টাস্টিক, দারুণ উত্তর। আসলে গুণী মানুষ কোনো কথা কইলে না দর্শক মণ্ডলী, সেটা ইতিহাস হয়ে যায়। এই যে আমরা একটা ফোন আয়া উঠছে, এটা ফোনে ঠেলাঠেলি শুরু হয়েছে, জানতাম। আবারও দেখছেন এখন, হ্যালো
আপনি আপনার নাম কহেন, আপনার পরিচয় দেওয়া হের ঘরে আভারটা আপনার প্রশ্নটা করেন। আমি খালাম্মার লগে কথা কইতে চাই। ও মাই গড, ভাইয়া আপনার দর্শকদের অবস্থা তো খুবই ডিসগাস্টিং। উনি আমাকে খালাম্মা কেন বলতেছে? প্লিজ ওনাকে বলেন আমাকে আপা ডাকতে। ও তাই তো। হ্যালো দর্শক, আপনি তো আমার গেস্টে খালাম্মা কর রাইটরা হইন না, আপনি কেরে হেলেরা খালাম্মা করবেন? আমার গেস্ট খুব মাইন্ড করতেছে, দয়া করে আপনি তাড়াতাড়ি আফা কহেন, 3 বার আফা কহেন। খালাম্মা বাসায় মেহমান আইছে, এখন ফ্রিজ থেকে কিসের মাংস নামামু, মুরগির না গরুর? এক্সকিউজ মি, আপা লাইন কেটে দিই। ওয়েট, কথা বলি। আপনি কে বলছেন প্লিজ? আমি বুয়া। মিস বুয়া, আপনি না রং নাম্বারে কল করেছেন। এটা কোনো রান্না বিষয়ক অনুষ্ঠান না। প্লিজ আপনি লাইনটা কেটে দিন, আমাদের অনেক দর্শকরা অপেক্ষা করছে। খালাম্মা, আমি আপনার বাসার কাজের বুয়া আকলিমা। এই আকলিমা, তুই এখানে ফোন দিছ কেন? খালাম্মা, আপনি শ্বশুর বাড়ি থেকে লোক আইছে, আপনার ফোন বন্ধ করে লাইভে আছেন, তাই আপনার ফোনে না পাইয়া লাইভের ফোনে ফোন দিছি। ওরে মোর আল্লাহ, হেরা আউনেরা সময় পায় না। এই তুই বইয়া না থাইকা ফ্রিজে যা যা আছে, মাছ মাংস বেগুন বাইক করে রাখ, দোয়া কোটা কর আর মশলা বাটা শুরু কর। মুই আইতে আছি স্যাট করে। আমি কোন যাইতেছি ভাইয়া, আই এম ভেরি মাচ সরি। আমার এক্সকিউজ মি ভাইয়া, আমাকে এখনই বাসায় যেতে হবে। আই এম রিয়েলি ভেরি সরি। আমার ইনলজরা এসেছে বাসায়। আপা আমরা অনুষ্ঠান তো শেষ হচ্ছে না, আর একটু সময় পরে যাবেন। এই রাখেন মিয়া, আপনি আছেন আপনার লাইভ অনুষ্ঠান লইয়ে, আমার জীবনের অনুষ্ঠানের 12টা বাজাই দেবে। আপনি আমার হাউডিতে চেনেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, জাতানি ঘটনা ঘটার ব্যাগটা কিন্তু আইনার চোখের সামনে ঘটছে। আমার কিছুটা কমন লাগতো না। আমার গেস্ট একজন বিশিষ্ট সমাজসেবক, উনি কিছু সামাজিক দায়বদ্ধতার থেকে তার নিজ কার্যে এখান থেকে গমন করছেন। সুতরাং আজকে আর অনুষ্ঠান বিলম্বিত করতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুদা হাফেজ। আপনি তো হুমায়ুন আজাদ হতে পারতেন, হুমায়ুন ফরিদি হতে পারতেন, হলেন হুমায়ুন কাবেরী। কখনো কি গান গাওয়ার চেষ্টা করেছেন? ওরে বাবা, গান আমার দিয়ে হবে না, বুঝছো? আচ্ছা, কিন্তু আমার তো এই মুহূর্তে গান শুনতে ইচ্ছে করছে। গান তাহলে কি করা যায়? আমার একজন বন্ধু আছে যার নাম সবাই ডাকে পাখি বলে, কখনো কখনো তিনি আবার পাগলি সুরাইয়া। আসলে এগুলো তার গানের শিরোনাম বলছি আমি। গানের পাখি? গানের পাখি ডাকবো নাকি? অবশ্যই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাতে চাই আমাদের গানের পাখি পাগলি সুরাইয়া লিজাকে। আকাশে তাকালে দেখি সূর্য মারে উকি, রাতের আকাশে তাকালে দেখি চাঁদের ঝিকিমিকি। দিনের আকাশে তাকালে দেখি সূর্য মারে উকি, রাতের আকাশে তাকালে দেখি চাঁদের ঝিকিমিকি। তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি, তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি। চোখ রাঙানো তোমার শাসন, ভালোবাসা নয় সে কি, ভালোবাসা নয় সে কি। হাত বাড়িয়ে তোমার দিকে বিভোর হয়ে থাকি, অভিমানী বাইনা তোমার একলা মনে আঁকি। হাত বাড়িয়ে তোমার দিকে বিভোর হয়ে
রাঙানোর ঝুঁকি তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি চোখ রাঙানো তোমার শাসন ভালোবাসা নয় সে কি ভালোবাসা নয় সে কি কথার ভেতর কথা লুকাও শোনার আশায় থাকি ইচ্ছে হাজার ভাবনা ছুঁয়ে কল্পনাতে আঁকি কথার ভেতর কথা লুকাও শোনার আশায় থাকি ইচ্ছে হাজার ভাবনা ছুঁয়ে কল্পনাতে আঁকি তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি চোখ রাঙানো তোমার শাসন ভালোবাসা নয় সে কি ভালোবাসা নয় সে কি দিনের আকাশে তাকালে দেখি সূর্য মারে উকি রাতের আকাশে তাকালে দেখি চাঁদের ঝিকিমিকি তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি তোমার দিকে তাকালে শুধু চোখ রাঙানোর ঝুঁকি চোখ রাঙানো তোমার শাসন ভালোবাসা নয় সে কি ভালোবাসা নয় সে কি প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং বিদেশের যারা আমাদের এই আয়োজন দেখছেন অর্থাৎ বর্তমান দেখছেন, তারা চাইলে আপনাদের যদি কোনো ব্যতিক্রমী প্রতিভা থাকে আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর অংশ নিতে হলে যোগাযোগ করতে হবে এই ঠিকানায়। প্রযোজক বর্তমান, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। সন্দেহপ্রবণ যারা, তাদের মনে সন্দেহ সব সময় থাকে। তেমনি একজন ভদ্রলোক মুরগি কিনতে গিয়ে কি কি সন্দেহে পড়েছে চলুন দেখি। মুরগি, দেশি মুরগি, বিদেশি মুরগি, সাদা মুরগি, কালো মুরগি, শিক্ষিত মুরগি, আর্ধেক ইংরেজি ক মুরগি। এই এই স্যার যে তোরে ডাকে শোনস নাই? এই বেটা, মুরগিতে কি কথা কইতে পারে? স্যার আপনি তো মুরগিরে ডাকলেন, এই মুরগি এই মুরগি, হে কথা কয় নাই। তা আমি কি করবো কন? আপনি যখন আমার ডাকছেন আমি আই পড়ছি। অন কন স্যার, আপনি মুরগি কোনটা নেবেন? দেখেন খুব সুন্দর সুন্দর মুরগি আছে। কত পিস কত? স্যার এই যে মুরগি দেখছেন না স্যার, এর দাম চাইলে তো অনেক, মনে করুম হের লেগা 100 টাকা পিস। না, একটু বেশি হয়ে যায় দাম, একটু কমাও। স্যার কি যে কোন? আচ্ছা ঠিক আছে, আপনি কত দিবেন কোন? 80 টাকা দেবো। কি কোন স্যার, 100 টাকার মুরগি আপনি 80 টাকা কইছেন? আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনি যেহেতু বৌনি কাস্টমার, আপনার কাছে পেয়েছি আমি বৌনি করুম। ঠিক আছে দেন, ওই 80 টাকাই দেন। 80 টাকাই? হ্যাঁ। না 80 টাকা কইলাম, তাও দিয়ে দিল, তাইলে মনে হয় দাম আরো কমবে। স্যার কি বলতেছেন? দেন 80 টাকা দেন। দামটা আমার মনে একটু বেশি হয়ে যাইতে আছে। এটা আপনি কি করলেন? 100 টাকার মুরগি আপনি 80 টাকা কইলেন, আমি দিয়ে দিলাম, আপনি 80 টাকায় নেবেন না? তাইলে কত হলে নেবেন স্যার? তুমি 60 টাকা দিছো। 60 টাকা? আচ্ছা ঠিক আছে দেন, 60 টাকাই দেন। 60 টাকা দিয়ে দিল, তাইলে হয়তো আরো কমবে। স্যার কি ভাবতেছেন? না মুরগি নেবো না। এটা কি কথা কন? 100 টাকার মুরগি কমাইতে কমাইতে 60 টাকা দিলাম, হেউ কোন আপনি নেবেন না? তাহলে কত হলে নেবেন? 30 টাকা দেছো। কি 30 টাকা দিবেন? হায় হায় রে, কি যে কি কমু স্যার, আপনার কাছে বেশি আমি বউনি করতে চাই হেলে। আচ্ছা ঠিক আছে দেন, আপনি 30 টাকাই দেন। 30 টাকা বললাম, তাও দিয়ে দিল, তাইলে মনে হয় আরো কমবে। কি ভাবতেছেন স্যার? মুরগি নেব না। কি কোন স্যার?
আরে 100 টাকার মুরগি কমাইতে কমাইতে আপনারা 30 টাকা দিলাম, তাহলে 30 টাকা দেন, দিয়ে আবার এই মুরগিটা নেন। ওরে বাবা নেব না তো মুরগি। কেন স্যার 30 টাকা বেশি হয়ে গেছে? আচ্ছা আপনি কত দিবেন এইটা কোন? 10 টাকায় দেছো? 10 টাকা? হ্যাঁ। ওর কাছে মুরগি আজকে বেশি ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, 100 টাকার মুরগি কমাইতে কমাইতে যখন 10 টাকা আইছেন, আপনার কাছে বেশি আমি বউনি করুম, হেললেগা আপনার কাছে ওই 10 টাকাই দিলাম, দেন এখন 10 টাকা দেন। 10 টাকাও দিয়ে দিল, এত ঠকাই জিজ্ঞেস। কি ভাবতেছেন 10 টাকাও ঠকাই যায়? ঠিক আছে স্যার, আপনার টাকা দেয়া লাগবে না, আপনার 1 টাকাও দেয়া লাগবে না, আর মুরগি একটা না, আপনার আমি 4টে মুরগি দিয়ে দিলাম ফ্রি। এই নেন ধরেন, এবার খুশি তো? ফ্রি দিয়ে দিল, তাইলে মনে হয় মরা মুরগি না, মুরগিও তো জেতা আছে, তাইলে নিশ্চয়ই চোরা মুরগি। না রে বাবা, এই চোরা মুরগি তো কেনা যাইব না। চোরা মুরগি কিনলে আমার বাড়িতে পুলিশ আইব, আমার বাড়িতে পুলিশ আইলে আমার ধরে নিয়ে যাইব, ধরিয়ে থানায় নিয়ে আমার মাটাম দেবো। এই বুড়া বয়সের জেল খেলা আমি খাটতে পারবো না, না এটা নেওয়া যাবে না। এই ধর মুরগি নেবেন না? না, এই মুরগি আপনার নিতেই হবে। মুরগি নেব না। আরে সে কথা বললে হবে না, আরে দাঁড়ান দাঁড়ান। বর্তমানে আমরা সবাই নীতিবান, কিন্তু স্বার্থের কাছে কারো নীতি নেই। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং ফেসবুক খুললেই দেখা যায় এত নীতি কথা, কিন্তু কাজের বেলায় একদম ঠনঠনা। আচ্ছা, এই নীতি নিয়ে একটি গান শুনলে কেমন হয়? খুব ভালো হয়। দর্শক, আমরা এখন দেখব নীতি নিয়ে একটি গান। নীতি নীতি করছে নীতি, নীতি হইল আসল নীতি। নীতি নীতি করছে নীতি, নীতি হইল আসল নীতি। দুর্নীতিও একটি নীতি, নীতির প্রতি সবার ভীতি। নীতি নীতি করছে নীতি, নীতি হইল আসল নীতি। দুর্নীতিও একটি নীতি, নীতির প্রতি সবার ভীতি। নীতির প্রতি সবার ভীতি। নীতি নাই রে, প্রীতি নাই রে, নীতির মাই কবে জানি ময়রা গেছে রে। নীতি নীতি করছি নীতি, নীতি হইল আসল নীতি। দুর্নীতিও একটি নীতি, নীতির প্রতি সবার ভীতি। নীতির মাঝে মোরা রই যে সবাই, নীতি ছাড়া আমাদের আর কোনো গতি নাই। নীতির ভিত্তিতে মোরা থাকি সারাক্ষণ, নীতির বাহিরে যেন যায় না এমন। ভদ্রলোকের আছে নীতি, অভদ্রেরও কঠিন নীতি। স্বার্থের কাছে নাই যে নীতি, তবু মুখে বলছি নীতি। নীতি নাই রে, প্রীতি নাই রে, নীতির মাই কবে জানি ময়রা গেছে রে। নীতি 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 চাই, নীতি ছাড়া গতি নাই। নীতি 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 চাই, নীতি ছাড়া গতি নাই। নীতি রে নীতি, নীতি নীতি রে। আসে যদি উপরি টাকা, নীতির রাজাও হয় যে বোকা। সহজ সরল মানুষগুলা নীতির কাছে খায় যে ধোকা। ভদ্রলোকের আছে নীতি, অভদ্রেরও কঠিন নীতি। স্বার্থের কাছে নাই যে নীতি, তবু মুখে বলছি নীতি। নীতি নীতি করছি নীতি, নীতি হইল আসল নীতি। দুর্নীতিও একটি নীতি, নীতির প্রতি সবার ভীতি। নীতি নীতি করছি নীতি, নীতি হইল আসল নীতি। দুর্নীতিও একটি নীতি, নীতির প্রতি সবার ভীতি। দেখতে দেখতে আমাদের সময় শেষ, আমরা এখন অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাতেই আমাদের সার্থকতা। অনেক ভালো থাকুন, শিল্পে বাঁচুন, সৃষ্টিতে থাকুন, আর পাশের অসহায় মানুষটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সমাজের টানে পায়ে পলে পলে পায়ে পায়ে নানা দোষ ত্রুটি বিচ্যুতি। হালকা হাসির রসে বিনোদনে ভেসে ভেসে তুলে ধরে অসঙ্গতি। সব কথা সব